আমরা আজকে আলোচনা করব হিউম্যান রেসপিরেশন সম্বন্ধে। রেসপিরেশন মানে হচ্ছে যে বাইরে থেকে যখন আমরা অক্সিজেন গ্রহণ করছি, সেই অক্সিজেনটা আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ইউজ হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের করে দেওয়ার বা নির্গমন করার পদ্ধতি হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন কেন হয়? রেসপিরেশন হচ্ছে যখনই অক্সিজেনের উপস্থিতিতে বডি সেলের মধ্যে যখন গ্লুকোজ প্রেজেন্ট থাকে, গ্লুকোজটা কি হবে যখন গ্লাইকোলাইসিস হয়, অক্সিজেনের প্রেজেন্সে সেলের মধ্যে যখন এনার্জি স্টোর রূপে গ্লুকোজ প্রেজেন্ট থাকে, সেই গ্লুকোজ কি হবে? গ্লুকোজটা ইউটিলাইজেশন হবে, গ্লুকোজটা ইউজ হবে। গ্লুকোজটা খরচ হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আলটিমেট পাইরুভেট তৈরি করবে এবং সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সেই কার্বন ডাইঅক্সাইডটাই এক্সটার্নালি বাইরে বের করে দেওয়ার পদ্ধতি হচ্ছে রেসপিরেশন। তো রেসপিরেশন বা শ্বসন, যদি হিউম্যানের শ্বসন আমরা আলোচনা করি তাহলে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। ফার্স্ট, নাসাল প্যাসেজ। নাসাল প্যাসেজ বলতে পুরোপুরিভাবে নাকটাকে বোঝানো হয়। সে নাকের মধ্যে বাইরে রয়েছে এক্সটার্নাল নার্ভ, বহির্নাসারন্ধ্র। বহির্নাসারন্ধ্র শুধুমাত্র বাইরের যে নাসিকা সম্মুখ ভাগটাকে বলা হচ্ছে বহির্নাসারন্ধ্র। এই বহির্নাসারন্ধ্রের মধ্যে এর ভেতরে রয়েছে এক্সটার্নাল ক্যাভিটি। এক্সটার্নাল ক্যাভিটি মানে নাসিকা গহ্বর। ক্যাভিটি বা গহ্বর। এই বাইরে নাসাল প্যাসেজে ভেতরে যে নাসিকা গহ্বর রয়েছে, সে নাসিকা গহ্বরে আবার দুটি ভাগ। ভেস্টিবিউলার রিজিয়ন and respiratory region. ভেস্টিবিউলার নাসিকার সম্মুখ ভাগটা, ভেতরে যে নাসারন্ধ্র রয়েছে, নাসারন্ধ্রের সম্মুখ ভাগটা হচ্ছে, উপরি ভাগটা হচ্ছে ভেস্টিবিউলার রিজিয়ন। এই ভেস্টিবিউলার রিজিয়নের মধ্যে কি থাকে না স্কিন। যে নাসিকা রন্ধ্র রয়েছে, নাসিকা রন্ধ্রের উপরে রয়েছে স্কিন। সেই স্কিনের ভিতরে কি রয়েছে? নোজাল হেয়ার। স্কিন এন্ড নোজাল হেয়ার। রেসপিরেটরি রিজিয়ন মানে যখন শ্বাসবায়ুটা ভিতরে প্রবেশ করছে, শ্বাসবায়ুটা যখন ভিতরে প্রবেশ করছে, আরো ভিতরে যখন প্রবেশ যাবে, সেই প্যাসেজটা হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন। প্রথমত ভেস্টিবিউলার রিজিয়নের কাজ কি? ভেস্টিবিউলার রিজিয়নের কাজ হচ্ছে বাইরে থেকে যে শ্বাসবায়ুটা গ্রহণ করবে, সেই শ্বাসবায়ুটা নোজাল হেয়ারের মধ্যে, স্কিনের মধ্যে যে নোজাল হেয়ার রয়েছে, সেই নোজাল হেয়ারে সেটা কি হবে? ফিল্টার হবে। ফিল্টার কিভাবে হবে? যদি এয়ারের মধ্যে কোনো প্যাথোজেন, ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া যদি থাকে, সেটা কি হবে না ট্র্যাপড হবে। কোথায়? নোজাল হেয়ারের মধ্যে। সাথে সাথে কি হবে? আমাদের শরীরের ইনেট ইমিউনিটি জেনারেট করবে, যার ফলে স্নিজিং বা হাঁচির সৃষ্টি হবে। রেসপিরেটরি রিজিয়নের মধ্যে যখন যে নোজাল ট্র্যাক্টটা রয়েছে, এই পুরোপুরি হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন। সম্মুখ ভাগ হচ্ছে ভেস্টিবিউলার পোর্শন,
তারপরের ভাগটি হলো রেসপিরেটরি রিজিয়ন। এই রেসপিরেটরি রিজিয়নের কাজ কি? মনে করো যখন নোজাল হেয়ারের মধ্যে, এখানে যে নোজাল হেয়ার রয়েছে, নোজাল হেয়ারের মধ্যে যদি প্যাথোজেন এখানে ট্র্যাপ করা যায়, তারপরে কি হবে? স্নিজিং হবে বা হাঁচি হবে। যদি স্নিজিং বা হাঁচির দ্বারা এই প্যাথোজেনটা যদি রিলিজ না হয়, সঙ্গে সঙ্গে কি হবে? রেসপিরেটরি রিজিয়নের এখানে সিক্রেটারি গ্ল্যান্ড রয়েছে। কি রয়েছে না? সিক্রেটরি গ্ল্যান্ড রয়েছে, বা যাকে বলা হয় মিউকাস গ্ল্যান্ড। কি করবে? মিউকাস গ্ল্যান্ড থেকে মিউকাস সিক্রেট হবে, মিউকাস গ্ল্যান্ড থেকে মিউকাস সিক্রেট হবে। সেই মিউকাস কি করবে না? প্যাথোজেনকে ট্র্যাপ করবে, ট্র্যাপড প্যাথোজেন। মিউকাস কি করবে? প্যাথোজেনকে ট্র্যাপ করবে। সেই মিউকাস কোথা থেকে সিক্রেট হয়? মিউকাস সিক্রেট হয় এপিথেলিয়াম সেল থেকে, স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে। যদি রেসপিরেটরি রিজিয়ন থাকে, যে ট্র্যাক্ট রয়েছে, সেই রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে যে এপিথেলিয়াম টিস্যু রয়েছে, যে এপিথেলিয়াম লাইনিং রয়েছে, সেই এপিথেলিয়াম লাইনিং গুলোকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম, ইট ইজ এ সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াম টিস্যু। তারপরে রয়েছে সিলিয়েটেড সিলিয়া, সেখান থেকে সিক্রেট হচ্ছে মিউকাস সেল। এবং প্রত্যেকটা সেলকে এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম লাইনিং, ভেতরে রয়েছে গবলেট সেল, নিচে বেসাল ল্যামিনা, গবলেট সেল, উপরে রয়েছে সিলিয়া, সিলিয়েটেড লেয়ার। এর উপরেই সিক্রেট হচ্ছে মিউকাস, secreted by goblet cell, squamous epithelium cell। গবলেট সেল কি করবে? এই মিউকাস সেলটা প্যাথোজেনকে ট্র্যাপ করবে। ট্র্যাপ করার পরে যে জেনারেলি ডাব্লিউবিসি এখানে জমা হবে, ডাব্লিউবিসি আসবে, হোয়াইট ব্লাড সেল এসে সেই প্যাথোজেনটাকে ডিস্ট্রয় করবে। মিউকাসটা সেখানে ক্লট হবে। পরে যখন মিউকাসটা বাইরে শ্লেষ্মার বাইরে বেরিয়ে আসবে, প্যাথোজেনটাকে বাইরে বের করার চেষ্টা করবে সে মিউকাসের মাধ্যমে, যেন সর্দি কাশি মাধ্যমে। দেন মিউকাস ছাড়াও নরমালি সাধারণত প্রথমে কি থাকে? এক ধরনের জলীয় পদার্থ থাকে। কোথায়? না রেসপিরেটরি রিজিয়নের মধ্যে যে ট্র্যাক্ট রয়েছে, সে ট্র্যাক্টটাকে সিক্ত রাখে। নোজাল ক্যাভিটি, নোজাল ক্যাভিটির ভিতরে যে রেসপিরেটরি রিজিয়নস রয়েছে, রেসপিরেটরি রিজিয়নে মিউকাস সিক্রেট হওয়ার আগে নরমালি যখন প্যাথোজেনটা সেখানে ট্র্যাক্ট করে বা বসেনি, নরমালি কি করে রাখে না নাকটাকে ভিতরে সিক্ত রাখে। সেই কাজটা কে করে? সেরাস লেয়ার, সেরাস লেয়ার থাকে যে কি করে না সেরোসা, সেরোসা সিক্রেট করে। সেরোসা ইজ এ ওয়াটারি সাবস্টেন্স, ওয়াটারি সাবস্টেন্স। তাহলে এক্সটার্নাল নার্ভের মধ্যে রয়েছে এক্সটার্নাল ক্যাভিটি, এবং এক্সটার্নাল ক্যাভিটিকে দুই ভাগে ভাগ করা যায়, ভেস্টিবিউলার রিজিয়ন যেটা বাইরে থেকে দৃশ্যমান অংশটা, এবং রেসপিরেটরি রিজিয়ন তার ভিতরে নোজাল ট্র্যাক্টের ভিতরে অংশটা রয়েছে কি রেসপিরেটরি রিজিয়ন, যার মধ্যে শ্বাসবায়ু অক্সিজেন হিসেবে প্রবেশ করছে এবং কার্বন ডাই অক্সাইড হিসেবে বাইরে বেরোচ্ছে। ওই যে পথটা সেটা হচ্ছে না রেসপিরেটরি রিজিয়ন। এরপরে নোজাল ভেতরে যখন শ্বাসবায়ুটা প্রবেশ করলো, যাবে কোথায়? না রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে।
ট্র্যাক্ট মানে হচ্ছে পথ। রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি দেখা যায়, যার মধ্যে যখন শ্বাসবায়ুটা প্রবেশ করছে, সম্পূর্ণ পথটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। তো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সর্বপ্রথমে পড়ে হচ্ছে ল্যারিংস, ল্যারিংস বা গলবিল, ল্যারিংস বা গলবিল। ল্যারিংসকে আবার কয়েক ভাগ করা যায়। সরি, দিস ইজ ফ্যারিংস। ন্যাসোফ্যারিংস, ন্যাসোফ্যারিংস কোন পোর্শনটা? ন্যাসোফ্যারিংস হচ্ছে পুরো নোজাল ট্র্যাক্টের সরাসরি অংশটা হচ্ছে ন্যাসোফ্যারিংস। যে পোর্শনে নাকের বরাবর পিছনে যখন গলবিল রয়েছে বলা হয়েছে নোজোফ্যারিংস। নোজোফ্যারিংস। নেক্সট ওরোফ্যারিংস, বি ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস কোন পোর্শনটা? যদি ওরাল ক্যাভিটি থাকে তো ওরাল ক্যাভিটি বরাবর রয়েছে ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস। সি ল্যারিংস, ল্যারিংস এর উপরে ভাগে রয়েছে ল্যারিগোফ্যারিংস। ল্যারিগোফ্যারিংস এবং ল্যারিংস এর উপরে ভাগে তার রয়েছে হাইপোফ্যারিংস। টোটাল পোর্শনটা ল্যারিঙ্গোফ্যারিংস থেকে ট্রাকিয়ার, ল্যারিঙ্গোফ্যারিংস থেকে ট্রাকিয়ার উপরিভাগ অঞ্চলটাকে বলা হয় হাইপোফ্যারিংস। তাহলে ফ্যারিংস বা গলবিল মধ্যে পড়লো ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। তারপরে রয়েছে ল্যারিংস। ল্যারিংস, ল্যারিংস বা ভয়েস বক্স, যাকে বলা হয় স্বরযন্ত্র বা ভয়েস বক্স। এক ফ্যারিংস, দুই ল্যারিংস। 3 নম্বর ট্রাকিয়া। ট্রাকিয়া। আবার এই ট্রাকিয়ার উপরে রয়েছে এপিগ্লটিস। এপিগ্লটিস যা কি করে? গ্লটিসের উপরে লিডের মতো কাজ করে। গ্লটিস, গ্লটিস যার মধ্যে শ্বাসবায়ুটা প্রবেশ করে। এটা যদি গ্লটিস হয়, ওপেনিং হচ্ছে গ্লটিস, ওপেনিং কে বলা হয় হচ্ছে গ্লটিস। ট্রাকিয়ার ওপেনিং হচ্ছে গ্লটিস এবং এই গ্লটিসের উপরে এক ধরনের লিড থাকে যাকে বলা হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিসের মধ্যে দিয়ে যখন শ্বাসবায়ু প্রবেশ করবে তখনই শ্বাসবায়ুর ভিতরে এন্টার করবে
আবার যখন ভিতর থেকে ট্রাকে ভিতর থেকে শ্বাসবায়ু বেরোবে তখন কি হবে, এপিগ্লটিসের যে লিডটা আছে সেটা খুলে যাবে। যখন শ্বাসবায়ু প্রবেশ করবে এপিগ্লটিসের লিডটা বন্ধ হয়ে যাবে, আবার যখন শ্বাসবায়ু ভিতর থেকে বেরোবে তখন কি হবে, লিডটা খুলে যাবে। তাই ওপেনিং এন্ড ক্লোজিং এর গ্লটিসে কাজ করছে এপিগ্লটিস। এপিগ্লটিস 5 নম্বর, গ্লটিস। এবং তারপরে রয়েছে এই অঞ্চলে গ্রাসনালী বা ইসোফেগাস। গ্রাসনালী বা ইসোফেগাস। তাহলে টোটালটা হলো কি না, রেসপিরেটরি ট্র্যাক্ট মানে শ্বাস নালী। শ্বাসনালীর মধ্যে সর্বপ্রথম ফ্যারিংস, ফ্যারিংস বা গলবিল, যা ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস এন্ড হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস, পরবর্তীতে ল্যারিংস, ট্রাকিয়া এবং ট্রাকিয়ার উপরের সাথে এপিগ্লটিস এন্ড গ্লটিস। টোটালটা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট। এবার এই যে ভয়েস বক্স ও ল্যারিংস এর সাথে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের থেকে কোন হরমোন খরিত হয়, থাইরক্সিন। থাইরয়েড থেকে খরিত হচ্ছে থাইরক্সিন। এবং থাইরক্সিন হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, থাইরক্সিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে গোনাডোট্রপিক হরমোন। সে গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে খরিত হয় না, পিটুইটারি থেকে। সে গোনাডোট্রপিক হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণের উপর নির্ভর করে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ভয়েস ডিফারেন্ট হয়। এই যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে রয়েছে থাইরয়েড মেমব্রেন। সেই থাইরয়েড মেমব্রেনের উপর যখন থাইরক্সিন হরমোনের অতিরিক্ত পরিমাণে খরিত হবে ইন কেস অফ মেল, পুরুষদের ক্ষেত্রে, তখন কি হবে, থাইরয়েড মেমব্রেনটা স্টিফ হয়ে যাবে, মেমব্রেনটা শক্ত হয়ে যাবে, পুরু হবে। তার ফলে ছেলেদের ভয়েস কর্কশ হবে এবং মেয়েদের ক্ষেত্রে থাইরক্সিনের পরিমাণটা কম খরিত হবে। এর ফলে ভয়েসটা কি হয়, সরু হয় বা তীক্ষ্ণ হয়। এই থাইরয়েড গ্ল্যান্ডের সাথে যে ল্যারিংস রয়েছে, ভয়েস বক্স, এই ল্যারিংস এবং থাইরয়েড গ্ল্যান্ডের মাঝখানে এক ধরনের কার্টিলেজ রয়েছে। সেই কার্টিলেজকে বলা হয় হচ্ছে হাইওয়েড কার্টিলেজ। সে হাইওয়েড কার্টিলেজের কাজ যে এপিগ্লটিস এবং গ্লটিস রয়েছে সেটাকে রক্ষা করে, ঘিরে রাখে। হাইওয়েড অস্থি, হাইওয়েড কার্টিলেজ, হাইওয়েড কার্টিলেজ। এবং যে থাইরয়েড গ্ল্যান্ড যার মধ্যে রয়েছে তার বাইরে এক ধরনের কার্টিলেজ রয়েছে যাকে বলা হয় ক্রিকো কার্টিলেজ। ক্রিকো কার্টিলেজ। আমরা যদি এই পোর্শনটা একটু দেখি, উপরে রয়েছে এপিগ্লটিস, যদি উপরের পোর্শনটা এপিগ্লটিস হয় তাহলে নিচের পোর্শনটা হচ্ছে গ্লটিস। এপিগ্লটিস, গ্লটিস। এই গ্লটিসের সাথে এপিগ্লটিস এবং গ্লটিসের সাথে রয়েছে
থাইরয়েড কার্টিলেজ। এবং থাইরয়েড কার্টিলেজের ভিতরে থাকে থাইরয়েড মেমব্রেন। বলা হয় ক্রিকো কার্টিলেজ। ক্রিকো কার্টিলেজ কোন পোর্শনটা? যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, সেই থাইরয়েড যে কার্টিলেজ রয়েছে, মানে এটা থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, টোটালটা থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, সেই থাইরয়েড গ্ল্যান্ডের বাইরে এক ধরনের কার্টিলেজ, ক্রিকো কার্টিলেজ আমাদের গলায় দেখা যায়, সেটা হচ্ছে ক্রিকো কার্টিলেজ। যদি থাইরক্সিন বা থাইরয়েড হরমোনের অত্যধিক ক্ষরণ হয় তাহলে কি হবে? এই ক্রিকো কার্টিলেজটা বাইরে বেরিয়ে আসে। ক্রিকো কার্টিলেজ, এখানে রয়েছে ক্রিকো কার্টিলেজ। নিচে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া বা শ্বাসনালী। এবং এই যে বোনসটা, সেই বোনসটা হলো হাইওয়াইড কার্টিলেজ অফ বোনস। হাইওয়াইড বোনস তাহলে দেখা যাচ্ছে হাইওয়াইড থাইরয়েড কার্টিলেজের উপর রয়েছে হাইওয়াইড বোন, দেন গ্লটিস, এপিগ্লটিস, টোটাল স্ট্রাকচার। তারপর রেসপিরেটরি অর্গান। তো হিউম্যানের মেন রেসপিরেটরি অর্গান হচ্ছে লাংস। রেসপিরেটরি অর্গান, হিউম্যান রেসপিরেটরি অর্গানস হচ্ছে লাংস। কটা লাংস থাকে? দুটো। ট্রাকিয়া সেখানে দুটো ভাগ হয়ে কি তৈরি করে? লাংসের ভিতরে ট্রাকিয়া ইনভেট করে, প্রবেশ করে, তাকে বলা হয় লাংস। আচ্ছা, এই ফুসফুস বা লাংস সে আবরণকে বলা হয় প্লুরা, এবং সে প্লুরার তিনটে স্তর। সর্ববহিস্থ যে স্তরটি, প্লুরার যে সর্ববহিস্থ যে স্তরটি, তাকে বলা হয় প্যারাইটাল লেয়ার বা প্যারাইটাল প্লুরা। ভেতরে যে ইনার যে স্তরটা রয়েছে তাকে বলা হয় ভিসেরাল লেয়ার বা ভিসেরাল প্লুরা। এবং মাঝের যে স্পেস রয়েছে স্পেসটাকে বলা হয় ইন্টারস্টেসিয়াল মেমব্রেন। ইন্টারস্টেসিয়াল মেমব্রেন। প্যারাইটাল লেয়ার, ভিসেরাল লেয়ার। প্যারাইটাল মানে হচ্ছে বহিস্থ, ভিসেরাল মানে হচ্ছে অন্তস্থ, এবং হচ্ছে মধ্যস্থ। এই প্রত্যেকটা দুটো লাংসের মাঝখানে নিচে একদম স্তর রয়েছে, যাকে বলা হয় মিডরিপ বা মধ্যসদন। মিডরিপ বা মধ্যছদা। এগুলো কাজ আমরা পড়বো ডিটেলসে। আচ্ছা, যদি আমরা ট্রাকিয়াকে দুটো লাংসে যে ট্রাকিয়া প্রবেশ করছে,
তো ট্রাকিয়াকে দেখা যায় ভেতরে অনেকগুলো ভাগে বিভক্ত। প্রথমত সিঙ্গেল ট্রাকিয়া দুটো ট্রাকিয়াতে বিভক্ত হয়, যাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস। তারপর সেই প্রাইমারি ব্রঙ্কাসটা আবার দুই ভাগে বিভক্ত হয়, যাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। আবার সেকেন্ডারি ব্রঙ্কাস বিভক্ত হয় টার্সিয়ারি ব্রঙ্কাস। এবং টার্সিয়ারি ব্রঙ্কাসটা সর্বশেষ টার্মিনাল ব্রঙ্কাস সে বিভক্ত হয়। ব্রঙ্কাস বা ব্রঙ্কিও দুটোই সেম, ব্রঙ্কাস বা ব্রঙ্কিও। তো প্রত্যেকটা টার্মিনাল ব্রঙ্কাস যুক্ত হয়, পরিণত হয় অ্যালভিওলাই থলিতে, অ্যালভিওলাইতে। অনেকগুলো অ্যালভিওলাই একসাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যালভিওলার স্যাক, এবং অ্যালভিওলার স্যাকে প্রেজেন্ট থাকে হচ্ছে এক একটা অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার স্যাক এবং অ্যালভিওলার স্যাকে প্রেজেন্ট থাকে অ্যালভিওলাই। অ্যালভিওলার স্যাকে কি প্রেজেন্ট থাকে না? অ্যালভিওলাই। তো দুটি ফুসফুস মিলে 300 মিলিয়ন অ্যালভিওলাই প্রেজেন্ট থাকে। 300 মিলিয়ন অ্যালভিওলাই প্রেজেন্ট থাকে। তো 1 মিলিয়ন অ্যালভিওলাই equal to 10 lakh। 1 মিলিয়ন অ্যালভিওলাই equal to 10 lakh। এই প্রত্যেকটা অ্যালভিওলাইয়ের মধ্যে রয়েছে রক্তজালক, সেগুলো আমরা দেখব একটু পরে। এবারে আমরা আসি যে দুটো লাংস প্রেজেন্ট আছে যদি আমার ট্রাকিয়া হয়, কার মধ্যে না রিবস এর মধ্যে প্রেজেন্ট রয়েছে, রিবস এর মধ্যে মানে বুকের পাঁজরের মধ্যে। ঠিক আছে? তো প্রত্যেকটা এই যে বুকের পাঁজর বা রিবস, যাকে বলা হচ্ছে থোরাসিক, ভার্টিব্রার থোরাসিক 1 to 12, থোরাসিক 1 to 12 নাম্বারের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে রিবস, এবং সেই রিবস এর ভিতরে প্রেজেন্ট থাকে দুটো লাংস। দেখি আমরা রিবসটাকে। লাংস দুটি থোরাসিক ক্যাভিটির মধ্যে অবস্থিত। থোরাসিক ক্যাভিটি বলতে হিউম্যান যে ভার্টিব্রা রয়েছে, সেই হিউম্যান ভার্টিব্রার থোরাসিক 1 to 12 নাম্বার পর্যন্ত বিস্তৃত। তো থোরাসিক ক্যাভিটি দুটো লাংস রয়েছে কোথায় না থোরাসিক ক্যাভিটির ভিতরে। ভার্টিব্রা থোরাসিক T1 to T12 দুটি লাংস রয়েছে থোরাসিক ক্যাভিটির মধ্যে। যদি দেখি থোরাসিক ক্যাভিটি কি কিরকম দেখতে, থোরাসিক ক্যাভিটি মেইনলি রিবস, বোনস নিয়ে গঠিত। বলা হয় ক্ল্যাভিকল,
ক্ল্যাভিকল, মনোব্রিয়াম, স্টারনাম। স্টারনাম, এই ক্ল্যাভিকল, ম্যানোব্রিয়াম এন্ড স্টারনামকে বেস করে রয়েছে রিবস। প্রত্যেকটা রিবস যুক্ত। সাধারণত রিবস তিন প্রকার। তিন প্রকারের। ফার্স্ট, ট্রু রিবস, যার নাম্বার হচ্ছে থোরাসিক T1 থেকে শুরু করে T12, T1 to T12, থোরাসিক 1 to 7 হচ্ছে ট্রু রিবস। ফলস রিবস 8 to 12 and বাকি রয়েছে ফ্লোটিং রিবস। ফ্লোটিং রিবস, এই ফ্লোটিং রিবস এর নিচে রয়েছে মিড রিব বা মধ্য ছদা। মিড রিব বা মধ্য ছদা। এই প্রত্যেকটা রিবস দেখি সে মাঝে এক ধরনের পেশি রয়েছে, থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি যদি দেখি আউটার সাইড এন্ড ইনার সাইড, আউটার সাইড রিবস এন্ড ইনার সাইড রিবস, দুটো রিবসের মাঝখানে এক ধরনের পেশি রয়েছে, বলা হয় একে ইন্টারকস্টাল মাসল। ইন্টারকস্টাল মাসল, ইন্টারকস্টাল মাসল দুই প্রকার, আউটার ইন্টারকস্টাল এন্ড ইনার ইন্টারকস্টাল। যেটা বাইরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটার ইন্টারকস্টাল এবং থোরাসিক ক্যাভিটির ভেতরে হচ্ছে ইনার ইন্টারকস্টাল। তো আউটার ইন্টারকস্টাল এন্ড ইনার ইন্টারকস্টাল ফাংশন হচ্ছে বোথ আর অল্টারনেটিভ ম্যানার, মানে ফাংশন মেন ফাংশন দুটো, এক হচ্ছে কন্ট্রাকশন এন্ড আদার হচ্ছে রিল্যাক্সেশন। যদি আউটার ইন্টারকস্টাল মাসল, যদি আউটার ইন্টারকস্টাল মাসল কন্ট্রাকশন করে তখন ইনার ইন্টারকস্টাল মাসল কি করবে? রিল্যাক্সেশন করবে। আবার ইনার ইন্টারকস্টাল মাসল যদি কন্ট্রাকশন করে এবং আউটার ইন্টারকস্টাল মাসল কি করবে? রিল্যাক্সেশন করবে। দুজনের ফাংশন হচ্ছে অল্টারনেটিভ ম্যানার্স। এবার কখন এই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করে? কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে ডিউরিং ইনহেলেশন এন্ড এক্সহেলেশন, মানে যখন প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময়। তাহলে প্রসেসটা আমরা দেখব এখন। শ্বাস কৌশল, রেসপিরেটরি প্রসেস। একে বলা হয় মেইনলি ভেন্টিলেশন, মানে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড বর্জন। অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড বর্জনকে বলা হচ্ছে ভেন্টিলেশন। টোটাল প্রসেসটা দুই প্রকার, ইনহেলেশন এন্ড এক্সহেলেশন। প্রশ্বাস ও নিঃশ্বাস, প্রশ্বাস ও নিঃশ্বাস। মানে যে কোনো শ্বাসবায়ু কি হবে? ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করবে, শ্বাসবায়ু ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করবে। এবার এনভায়রনমেন্টে প্রেজেন্ট আছে সবথেকে বেশি নাইট্রোজেন, দেন অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। থ্রি গ্যাসেস আর অ্যাবান্ডেন্ট ফর হিউম্যান বডি মেইনলি। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড যদি ইনহেল করে, মানে যদি শ্বাসবায়ুর ভিতরে প্রবেশ করে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তাহলে বেরোবে কোন অর্ডারে?
বেরোনোর সময় নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। তো এই ইনহেলেশন এবং এক্সহেলেশনে কি কি চেঞ্জেস ঘটে, কি কি প্রসেস? এক, যখন ট্রাকিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করছে, ট্রাকিয়ার মধ্যে দিয়ে যখন প্রবেশ করছে তখন হবে কি, এই যে থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করবে। লাংসের মধ্যে যে থোরাসিক ক্যাভিটি আছে সেই থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করবে। ইনক্রিজ করার ফলে কি হবে, আউটার ইন্টারকস্টাল কন্ট্রাক্ট হবে। আউটার ইন্টারকস্টাল কি হবে, কন্ট্রাক্ট হবে। যদি আউটার ইন্টারকস্টাল কন্ট্রাক্ট হয় তাহলে ইনার ইন্টারকস্টাল কি হবে, রিল্যাক্সেশন হবে। তার ফলে লাংসের ভলিউমটা বৃদ্ধি পাবে। সো ইনার ইন্টারকস্টাল রিল্যাক্স। এবার এই দুটি ইন্টারকস্টাল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, তাহলে কি হবে, যে মধ্যচ্ছদা বা মিডরিপ ছিল সেই মিডরিপটি নেমে যাবে। মিডরিপ গোজ ডাউন, মিডরিপ কি হবে, নিচে নেমে যাবে। তার ফলে শ্বাসবায়ু ইজিলি প্রবেশ করবে। অপরদিকে কি হবে, তাহলে এখানে কি হলো, থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ, থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করলো। এখানে হবে কি, যা সেম প্রসেস, মানে শ্বাসবায়ু গ্রহণ করলো, এখানে হবে শ্বাসবায়ুটা বাইরে বেরোবে। তাহলে থোরাসিক ক্যাভিটি ডিক্রিজ, ওকে। আউটার ইন্টারকস্টাল কি হবে, রিল্যাক্সেশন হবে। আউটার ইন্টারকস্টাল রিল্যাক্স, সেম ইনার intercostal contract, midrib goes down, midrib here up হবে, মধ্যচ্ছদা উপরে উঠে যাবে, মধ্যচ্ছদা উপরে উঠে যাবে এবং আউটার ইন্টারকস্টাল রিল্যাক্স হবে। তো ইন্টারনালি থোরাসিক যে ইন্টারকস্টাল মাসল ছিল সে মাসল কি করবে না, কন্ট্রাক্ট করবে। তাহলে অ্যালভিওলার মধ্যে যে গ্যাস, তারপর প্রেসার দেবে ওয়ালে, গ্যাসেস ওয়ালে, দেন গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে। এই প্রসেসটা হচ্ছে ইনহেলেশন এন্ড এক্সহেলেশন। তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ কার মধ্যে ঘটছে, যখন অক্সিজেন প্রবেশ করলো, যখন আমাদের ইনহেলেশন হচ্ছে, অক্সিজেন সবসময় প্রবেশ করবে কোথায়, লেফট লাংসে। লেফট লাংসে কি হবে, অক্সিজেন প্রবেশ করবে। তারপরে লেফট লাংস থেকে ক্যাপিলারির মাধ্যমে পালমোনারি ভেইন, সেই পালমোনারি ভেনের মাধ্যমে যাবে কোথায়, অক্সিজেন যুক্ত রক্ত এই যে লেফট হার্টে, লেফট অ্যাট্রিয়ামে, দেন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, দেন লেফট ভেন্ট্রিকল থেকে উপযুক্ত ব্লাড বেরোবে অ্যাওর্টিক আর্চের মধ্যে দিয়ে পুরো বডির সিস্টেমিক পোর্টালে উপযুক্ত রক্ত এসে কোথায় প্রবেশ করবে না, বডি টিস্যুতে কি হবে, বডি টিস্যুতে O2 রিল্যাক্সেশন হবে, O2 প্রবেশ করবে। এবার সেলের মধ্যে যে গ্লুকোজ কন্টেন্ট আছে
গ্লুকোজ কন্টেন্ট আছে সেই গ্লুকোজ অক্সিজেনটা নিয়ে গ্লাইকোলাইসিস করবে এবং গ্লাইকোলাইসিস করার ফলে এই অক্সিজেনটা খরচ হয়ে কি তৈরি করবে ডিউরিং রেসপিরেশন কার্বন ডাই অক্সাইড দেন কার্বন ডাই অক্সাইডটাকে রিসিভ করবে সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটাকে রিসিভ করবে এই যে সিস্টেমিক ভেন্স কার্বন ডাই অক্সাইডটা রিসিভ করবে এই বডি সেল থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটা রিসিভ করবে হচ্ছে সিস্টেমিক ভেন্স দেন সিস্টেমিক ভেন্স দিয়ে CO2 যুক্ত ব্লাড প্রবেশ করবে কোথায় না রাইট অ্যাট্রিয়ামের মধ্যে দেন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল দেন রাইট ভেন্ট্রিকল থেকে CO2 যুক্ত ব্লাড যাবে কোথায় রাইট লাংসের মধ্যে দেন রাইট লাংস থেকে অ্যালভিওলার মধ্যে দিয়ে বেরোবে ট্রাকিয়ার মাধ্যমে এই হচ্ছে সিস্টেমিক পোর্টাল সিস্টেমিক সংবহন কি যখন বোথ আর্টারি এন্ড ভেইন যখন এক জায়গাতে মিলিত হচ্ছে এবং সেই সাথে যখন বডি সেল থেকে রেসপিরেশনে সাহায্য করছে সেই জায়গাকে বলা হবে কি না সিস্টেমিক পোর্টাল সংবহন সিস্টেমিক পোর্টাল সংবহন মানে বডি সেলের বডি টিস্যুর মধ্যে যখন আর্টারি ভেন ক্যাপিলারি দ্বারা O2 CO2 এক্সচেঞ্জ হবে সেই ঘটনাকে বলা হবে সিস্টেমিক পোর্টাল সংবহন তাহলে আমরা এখানে দেখব যে দুই ধরনের লাং সাইট রাইট লাং সাইট এন্ড লেফট লাং সাইট রাইট লাং সাইডের ট্রাকিয়ার মধ্যে দিয়ে যখন শ্বাসবায়ু প্রবেশ করবে অক্সিজেন নাইট্রোজেন যাই হোক অক্সিজেন যখন প্রবেশ করবে আসবে শুধুমাত্র লেফট লাংসের মধ্যে এবার লেফট লাংস থেকে ক্যাপিলারির মাধ্যমে পালমোনারি ভেন্স যেহেতু ফুসফুসীয় সম্বন্ধীয় যে কোনো ব্লাড ক্যাপিলারি কে বলা হয় পালমোনারি ফুসফুসীয় সম্বন্ধীয় এবার ভেইন এবং আর্টারি এক্ষেত্রে পালমোনারি মনে রাখতে হবে যে পালমোনারি আমাদের মনে রাখতে হবে যে পালমোনারি ভেইন অলওয়েজ ক্যারি O2 যুক্ত ব্লাড and pulmonary artery always carry CO2 যুক্ত ব্লাড তো পালমোনারি ভেন্স কি হচ্ছে না O2 যুক্ত ব্লাড নিয়ে আসছে এবার O2 যুক্ত ব্লাডটাকে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে সিস্টেমিক সংবহনে পৌঁছাচ্ছে সেখান থেকে বডি সেলের দ্বারা রেসপিরেশন করে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটা সিস্টেমিক ভেন্সের দ্বারা বাহিত হয়ে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল দিয়ে লেফট লাংসে যাচ্ছে এই হচ্ছে টোটাল O2 CO2 ব্যাপার ট্রান্সপোর্টেশন বাট এখানে দেখতে হবে যে এই ক্যাপিলারির মধ্যে ব্লাড ক্যাপিলারিগুলি আসলে কোথায় প্রেজেন্ট আছে ব্লাড ক্যাপিলারিগুলি আমাদের অ্যালভিওলার মধ্যে প্রেজেন্ট আছে যত রকমের সংবহন হচ্ছে লাংসের মধ্যে সব অ্যালভিওলারের মাধ্যমে তো যখন ফুসফুসের মধ্যে ট্রাকিয়ার মধ্যে দিয়ে গ্যাস প্রবেশ করবে মেইনলি বাইরে এনভায়রনমেন্টে সি লেভেলে অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 760 mmHg ডিউরিং ট্রাকিয়ার থেকে যখনই অ্যালভিওলাইতে প্রবেশ করবে সেই O2টা মধ্যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন PO2 অক্সিজেন হবে 105 mmHg সেই 105 mmHg থেকে অক্সিজেন যখন ব্লাড ক্যাপিলারিতে মানে পালমোনারি ভেনে আসছে তখন কি হবে পার্শিয়াল প্রেসার বিকাম ডিক্রিজ দেন 1052 95 mmHg তে আসবে PO2 এর ভ্যালু হবে
95 mmHg। এবার 95 mmHg থেকে যখন আমাদের লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল যাবে সেখানেও হবে 95 mmHg PO2, 95 mmHg PO2। এই 95 mmHg যখনই ক্যাপিলারির মধ্যে ব্লাড ক্যাপিলারির মধ্যে যখন আসবে, সিস্টেমিক ক্যাপিলারির মধ্যে যখন আসবে, তখন কি হবে, এই পার্সিয়াল প্রেসারটা যে অক্সিজেনের আরো ডিক্রিজ করবে, সেটা হবে কি না 40 mmHg, 40 mmHg। এই পার্সিয়াল প্রেসার যখন আরো ক্যাপিলারির মধ্যে আসবে, এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল দিয়ে যখন বাইরে অ্যাওর্টার মধ্যে দিয়ে বেরিয়ে যখন আসছে কোথায় না এই সিস্টেমিক পোর্টালের মধ্যে যখন আসছে, যখন সিস্টেমিক এই 95 লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল থেকে 95 যখন এখানে আরো ক্যাপিলারিতে বিভক্ত হচ্ছে, যখন দেখো ভালো করে, যখন 95 ছিল এখানে, যখন এই ক্যাপিলারিতে বিভক্ত হচ্ছে তখন প্রেসার কি হবে, আরো কমে যাবে। তখন পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 40 mmHg। এই 40 mmHg তে কি হবে, যে অক্সিজেনটা ক্যাপিলারি থেকে আরবিসির মাধ্যমে ক্যাপিলারি থেকে আসবে কোথায়, বডি সেলের মধ্যে 40 mmHg। এই 40 mmHg টা যখন ইউজ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যখন তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করার সময় তখন এর মধ্যে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে 45 mmHg। সেই 45 mmHg টা লেফট রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মধ্যে যখন যাচ্ছে, তখন পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে 45 mmHg, আর অলরেডি ব্লাডের মধ্যে কি প্রেজেন্ট আছে 40 mmHg অক্সিজেন প্রেজেন্ট আছে, 40 mmHg অক্সিজেন। এবং 40 mmHg অক্সিজেনটা যখন ইউটিলাইজেশন হচ্ছে ফর দা 45 mmHg কার্বন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে। সে 45 mmHg and 40 mmHg রাইট লাংসে যখন যাচ্ছে ক্যাপিলারির মাধ্যমে পালমোনারি আর্টারির মাধ্যমে, 45 mmHg টা থেকে 45 mmHg PCO2 কনভার্ট হচ্ছে কিসে, PCO2 40 mmHg তে, 40 mmHg তে। যখন 40 mmHg পৌঁছাচ্ছে কোথায়, লাংসের মধ্যে, ক্যাপিলারিতে আছে 45 mmHg, 45 mmHg থেকে যখন লাংসের অ্যালভিওলাইতে পৌঁছাচ্ছে, 45 mmHg থেকে যখন লাংসের অ্যালভিওলাইয়ের মধ্যে পৌঁছাচ্ছে, তখন হচ্ছে কোথায় না 45 to 40 mmHg। তাহলে এখানে আছে কত 45 mmHg, 45 mmHg যখন লাংসের মধ্যে পৌঁছাচ্ছে তখন হচ্ছে 40 mmHg। এই 40 mmHg তে 40 mmHg থেকে এই অ্যালভিওলাইয়ের মাধ্যমে ট্রাকিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের হচ্ছে 40 mmHg তে। সেই 40 mmHg তে যখন একটা কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, সেই 40 mmHg তে একটা অক্সিজেন মলিকিউল এক্সচেঞ্জ হচ্ছে কোথায়, ডিউরিং সিস্টেমিক পোর্টালের মাধ্যমে, সিস্টেমিক ক্যাপিলারির মাধ্যমে। তাহলে 40 mmHg থেকে 40 mm PCO2 যখন বাইরে বের হচ্ছে, 40 mm Hg PCO2 যখন বাইরে বের হচ্ছে, তখন 40 mm PO2 এক্সচেঞ্জ হচ্ছে, ডেলিভার্ড হচ্ছে কার মধ্যে না বডি সেলের মধ্যে। এই হচ্ছে এক্সচেঞ্জ O2 এবং CO2। এইখানে একটা জিনিস দেখার আছে, যে 40 এই পোরশনে এই পজিশনে দেখো যে পালমোনারি আর্টারিতে যখন 45 পার্সেল প্রেসার কার্বন ডাই অক্সাইড আছে, 45 প্রেসার কার্বন ডাই অক্সাইড আছে, সেই সময় অক্সিজেন হচ্ছে কত 40। তাহলে আরবিসি যেহেতু ব্লাড আরবিসি কি করছে,
এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বোথ ক্যারি করছে, তখন আরবিসি এর মধ্যে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন 40, যেটা অবভিয়াসলি কম, এবং পার্সিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইড 45, অবভিয়াসলি বেশি। তখন কি হচ্ছে, মোর কার্বন ডাই অক্সাইড আরবিসি এর মধ্যে বাইন্ড করছে, এন্ড লেস PO2 ভ্যালু হচ্ছে 40, আর PCO2 ভ্যালু হচ্ছে 45। সো PCO2 গ্রেটার দ্যান PO2। যখন আরবিসির মধ্যে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার বেশি, এবং পার্সিয়াল প্রেসার বেশি থাকার কারণে বেশি পরিমাণে ক্যারি করছে কার্বন ডাই অক্সাইড আরবিসিতে, এই ঘটনাকে বলা হয় বোরস এফেক্ট। বোর এফেক্ট। আবার অপরদিকে এই কন্ডিশনে যখন অক্সিজেনের পরিমাণটা বেশি, কখন না সিস্টেমিক আর্টারির মধ্যে যখন অক্সিজেনের পরিমাণটা বেশি লেস দেন কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম, তাহলে এই কন্ডিশনে সিস্টেমিক আর্টারিতে, এটা কোথায় হয়েছিল, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। আর অপরদিকে যখন সিস্টেমিক আর্টারি, কি হয়েছে, আরবিসির মধ্যে PO2 এর পরিমাণ বেশি, PCO2, PO2 এর মান হচ্ছে 95 এন্ড CO2 এর মান হচ্ছে 40। তখন এই কন্ডিশনকে বলা হবে হ্যালডেন এফেক্ট। এই কন্ডিশনকে বলা হবে হ্যালডেন এফেক্ট, বোর এফেক্ট এন্ড হ্যালডেন এফেক্ট। তো এই কার্বন ডাই অক্সাইড যখন সিস্টেমিক পোর্টালের মাধ্যম দিয়ে, সিস্টেমিক ভেন্সের মধ্যে দিয়ে যখন কার্বন ডাই অক্সাইডটা আরবিসি দ্বারা ক্যারি হচ্ছে, কোথায় আরবিসি দ্বারা ক্যারি হয়ে রাইট ভেন্ট্রিকল থেকে যখন ডিউরিং এক্সচেঞ্জের সময় কার্বন ডাই অক্সাইডের সময় কি হচ্ছে, এই আরবিসি ট্রান্সপোর্ট করছে কাকে না, কার্বন ডাই অক্সাইডকে। তো আমরা দেখবো এখন কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্টেশন। সিস্টেমিক ভেইন টু পালমোনারি আর্টারি। তাহলে CO2 ট্রান্সপোর্ট কোথায় হচ্ছে, CO2 ট্রান্সপোর্ট বাই আরবিসি systemic veins to pulmonary artery then pulmonary artery to right lungs, then CO2 exit by trachea দ্বারা বেরোচ্ছে। তো এই সময় আরবিসিতে দেখা যায় যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা, তাহলে এই কন্ডিশনে পার্সিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইডের বেশি এবং অক্সিজেনের পরিমাণটা কম। when CO2 transport by RBC, তাহলে partial pressure of carbon dioxide greater than partial pressure of oxygen, যদি এই কন্ডিশন থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি, অবভিয়াসলি সেই কার্বন ডাই অক্সাইড ডিফিউজ হয়ে আসবে আরবিসির মধ্যে, এবং আরবিসিতে অলরেডি প্রেজেন্ট থাকে হচ্ছে জল। তো জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশে বাই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম দিয়ে কি হবে, H2CO3, then H2 dissociated into H plus and HCO3 minus, H plus and HCO3 minus. This is RBC, then HCO3
মাইনাস যখন হয়ে যাবে তখন কি হবে, এই CO3টা বাইরে বেরিয়ে আসলো। এই CO3 নেগেটিভ আয়ন যখন বাইরে বেরিয়ে আসলো, সেই মুহূর্তে এই অ্যানায়নিক এক্সচেঞ্জ হবে বাই ক্লোরাইড, Cl- আয়ন। Cl- আয়ন ভিতরে প্রবেশ করবে। এই HCO3 ফার্দার অন্য কোনো RBC তে প্রবেশ করলো। HCO3- অলরেডি এর মধ্যে যদি প্রেজেন্ট থাকে H+ আয়ন কি তৈরি করবে, H2CO3-, H2CO3-, আবার H2CO3 ডিসোসিয়েশন হয়ে H2O ও CO2 তে পরিণত করবে, H2O ও CO2, দেন CO2 বাইরে বেরিয়ে আসবে। দেখ চাকি অ্যালভিওলাই দিয়ে অ্যালভিওলার স্যাক, ALV স্যাক, ALVOলাই ট্রাকিয়া দিয়ে বাইরে এক্সিট হয়ে যাবে CO2। এই কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট বাই RBC উইথ এক্সচেঞ্জ অফ ক্লোরাইড, এই মডেলকে বলা হয় ক্লোরাইড শিফট মডেল। তাহলে ক্লোরাইড শিফট মডেল দ্বারা শুধুমাত্র একটা ক্লোরিন আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে আরবিসির মাধ্যমে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে এবং এক্সিট হচ্ছে। দিস ইজ ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট respiratory volumes and capacities, মানে লাংসের মধ্যে যে পরিমাণে বায়ু প্রবেশ করছে এবং যে পরিমাণে বায়ু বের হচ্ছে, টোটাল লাংসের সেই ক্যাপাসিটিটা। নরমালি কন্ডিশনে, নর্মাল ব্রিথিং এ যখন উইদাউট প্রেসার 500 ml ভলিউম গ্যাস এক্সচেঞ্জ হয়, তাকে বলা হয় টিডাল ভলিউম। টিডাল ভলিউম ডিউরিং সাইলেন্ট ব্রিদিং। যদি প্রেসার দিয়ে গ্যাস ইনহেল করা হয়, সে তাকে বলা হবে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, IRV, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মান হচ্ছে 3000 ml। XRV, যদি অতিরিক্ত পরিমাণে শ্বাসবায়ু বাইরে বের করা হয় তাকে বলা হবে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এর মান হচ্ছে 1500 ml। 1500 ml। তো টোটাল তাহলে যে পরিমাণে শ্বাসবায়ু ইউজ হচ্ছে তাকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি তো means tidal volume TV plus IRV plus XRV 500 ml 3000 ml, the ml equal to কত না 5000
5000 ml। লাংসের মধ্যে 1 লিটার ভলিউম রিজার্ভ অবস্থায় থাকে। রিজার্ভ ভলিউম হচ্ছে 1000 ml। তো টোটাল লাংস ক্যাপাসিটি হবে কত? টোটাল লাংস ক্যাপাসিটি TLC equal to TV plus IRV plus ERV plus silent volume 1000 ml। 5000 plus 1000 ml equal to 6000 ml or 6 লিটার। তাহলে টোটাল লাংস ক্যাপাসিটি হচ্ছে 6 লিটার, রিজার্ভ ভলিউম হচ্ছে 1 লিটার, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে টোটাল ভলিউম IRV and ERV or XRV 5000 লিটার। তো এই কন্ডিশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় আপস এন্ড ডাউন নরমাল ব্রিদিং, যাকে বলা হয় টিডাল ভলিউম। তো টিভি টিডাল ভলিউম, ইন্সপেক্টেড রিজার্ভ ভলিউম, IRV এটা এক্সেলেটেড রিজার্ভ ভলিউম, মান হচ্ছে 3000 ml, 500 ml, 1500 ml। সম্পূর্ণটা হচ্ছে ভিসি, ভাইটাল ক্যাপাসিটি 1 লিটার হচ্ছে ml, রিজার্ভ ভলিউম RV, টোটাল হচ্ছে TLC মানে 5000 প্লাস 1000 ইকুয়াল টু 6000 ml। তাহলে IRV, TV and XRV, ERV ভাইটাল ক্যাপাসিটি এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি এতদূর পর্যন্ত, and total lungs volume। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং ক্যাপাসিটি রয়েছে, কিন্তু হিমোগ্লোবিন ছাড়া মায়োগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি বেশি। হিমোগ্লোবিনের থেকে মায়োগ্লোবিনে অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি সব থেকে বেশি রাদার দেন হিমোগ্লোবিন। মায়োগ্লোবিন কোথা থেকে? মায়োগ্লোবিন হচ্ছে মাসল ফাইবারে প্রেজেন্ট থাকে, মাসল ফাইবার। তো ডিউরিং ট্রমা অ্যাক্সিডেন্ট কন্ডিশনে কি হবে? যদি অতিরিক্ত পরিমাণে ব্লাড লস হয়ে যায়, সেই মুহূর্তে মায়োগ্লোবিন থেকে অক্সিজেন সাপ্লাই করবে এবং সেই রোগীটাকে সুস্থ রাখার চেষ্টা করবে। তাহলে অক্সিজেনের বাইন্ডিং অ্যাফিনিটি গ্রেটার দেন হিমোগ্লোবিন টু মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন হিমোগ্লোবিন আমরা জানি অক্সিজেনের বাইন্ডিং অ্যাফিনিটি যেখানে বেশি হবে সেটা বাঁ দিকে অবস্থান করবে। পার্সিয়াল প্রেসার
হিমোগ্লোবিন অক্সিজেন অ্যাফিনিটি ফিটাসের বেশি দেন অ্যাডাল্টের। ফিটাসের আরবিসি তে প্রেজেন্ট থাকে আলফা এন্ড গামা এবং আরবিসি অ্যাডাল্টে প্রেজেন্ট থাকে আলফা এন্ড বিটা। এই বিটা কন্ডিশনে অ্যাডাল্টের থেকে আর ফিটাসের কি হবে না অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি বেশি। এখানে ক্ষেত্রেও ফিটাসের ক্ষেত্রে বেশি এবং অ্যাডাল্টের ক্ষেত্রে কম। এবং যার অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি বেশি সেটা কি করবে না বাঁ দিকে অবস্থান করবে। হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বাইন্ড করে, হিমোগ্লোবিন ইট ইজ এ অ্যালোস্টেরিক এনজাইম যা অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি বা অক্সিজেন বাইন্ডিং সাইট রয়েছে অ্যালোস্টেরিক এনজাইমের মতো কাজ করে। মানে যখন প্রেজেন্ট থাকে তখন বাইন্ড করবে এবং যখন অ্যাবসেন্ট থাকবে তখন ট্রানজিট স্টেটে থাকবে। তো হিমোগ্লোবিনকে যদি মলিকিউলকে 4 ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা প্লটকে 25% যদি ধরা যায়, 25% 25% 25% অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে বাইন্ড হয়ে সিরিয়ালি বাইন্ড হতে থাকে। বাট পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন দেখলাম নরমাল কন্ডিশনে 40 mmHg। অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার 40 mmHg বাট স্যাচুরেশন হচ্ছে 75% স্যাচুরেশন, 75% O2 স্যাচুরেশন হয়, 75% O2 স্যাচুরেশন হয়। তো দেখা যায় partial pressure oxygen, partial pressure 10, partial pressure 20, partial pressure 30, 40 condition है 50, 60, 70, 80, 90, 100 ये धरा है partial pressure of oxygen। 40 partial pressure আমরা দেখলাম PO2 যত বাড়বে 40 partial pressure saturation percentage of O2 saturation কি দেখা যাবে? O2 saturation এ দেখা যাচ্ছে 40 partial pressure যদি এটা 25 50 75 100 তো 75% saturation দেখা যাচ্ছে। তাহলে কটা অক্সিজেন বাইন্ড করবে? 40% নরমাল কন্ডিশনে আর অ্যাডাল্টে নরমাল কন্ডিশনে 40% প্রেসারে অক্সিজেন বাইন্ড করছে 3 মলিকিউল নরমাল কন্ডিশনে। কার ক্ষেত্রে? অ্যাডাল্টের ক্ষেত্রে। বাট ইন কেস অফ ফিটাসের ক্ষেত্রে যেহেতু বাইন্ডিং অ্যাফিনিটি বেশি, তো ফিটাসের ক্ষেত্রে কি হবে 100% স্যাচুরেশন দেখা যায়। দেখলো 20% প্রেসারে ফিটাসের ক্ষেত্রে স্যাচুরেশন হচ্ছে 100% এবং 100 সবথেকে বেশি ফিটাসের ক্ষেত্রে বেশি। তো এই কন্ডিশনে অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি যখন অক্সিজেন হিমোগ্লোবিন স্টেট দেখা গেল, যখন হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন অ্যাবসেন্ট রয়েছে, সেই এই বাইন্ডিং সাইট যখন অ্যাবসেন্ট রয়েছে সেই অবস্থাকে বলা হয় টেন্স স্টেট। when O2 absent বলা হয় টেন্স স্টেট, O2 absent টেন্স স্টেট। তো একে কি ডিনোট করা হয়? টি স্টেট। যদি টি স্টেট থাকে অক্সিজেন অ্যাবসেন্ট থাকে সেই মুহূর্তে যে প্লট হবে, প্লট নরমাল কন্ডিশন থেকে slope will
be decrease. Slope will be decrease. Slope will be decrease. Right side. Slope will be decrease right side যদি T স্টেট থাকে। আবার যদি এই বাইন্ডিং সাইডে অক্সিজেন বাইন্ড হয়ে যায় সেই মুহূর্তে কি হবে না আর স্টেট মানে রিল্যাক্স স্টেট। রিল্যাক্স কন্ডিশনকে বলা হয়। তাহলে স্লোপ কি হবে? স্লোপ সব সময় টুয়ার্ডস লেফট সাইড। স্লোপ কি হবে? টুয়ার্ডস লেফট সাইড। তাহলে এই ক্ষেত্রে ফিটাস অ্যাডাল্টের তুলনায় কি রয়েছে? বাঁ দিকে রয়েছে এবং O2 অ্যাফিনিটি সব থেকে এখানে কি রয়েছে? O2 অ্যাফিনিটি বেশি, O2 বাইন্ড রয়েছে, এখানে O2 নেই বেশ। তাহলে দেখো এখানে আর স্টেট কোথায় হবে? ফিটাসের ক্ষেত্রে ডিউ টু রেসপেক্ট অফ নরমাল কন্ডিশন ফিটাস ইজ এ আর স্টেট and T state is a adult state. But adult condition যদি অ্যাডাল্টে দেখি নরমাল স্টেটে থেকে যদি অক্সিজেন অ্যাফিনিটি কমে যায় তাহলে কি হবে? অ্যাডাল্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে কি না নিচে নেমে যাবে। অ্যাডাল্টের গ্রাফ কি হবে? নিচে নেমে যাবে। তখন এটা হবে কি না টেন্স স্টেট। তাহলে টেন্স এন্ড রিল্যাক্স স্টেট দুটোই ভ্যারি করে। ফর ফিটাসের ক্ষেত্রে যদি হয় তো আর স্টেট মানে বেশি অক্সিজেন অ্যাবিলিটি থাকলে বাঁ দিকে নেমে যাবে, এবং যদি ফিটাসের ক্ষেত্রে অক্সিজেন কম থাকে তাহলে কি হবে? এই নরমাল কন্ডিশন নেমে আসবে। এবং ডিউ টু রেসপেক্ট অফ অ্যাডাল্ট যদি বেশি অক্সিজেন অ্যাফিনিটি হয় তাহলে কি হবে? বাঁ দিকে চেপে আসবে। এবার যদি কমে যায় অক্সিজেন ঘাটতি দেখা যায় তাহলে কি হবে না ডান দিকে নেমে আসবে, মানে টি স্টেটের দিকে নেমে আসবে। এই অক্সিজেনের অ্যাডাল্টের ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ বাইন্ডিং স্টেট নির্ভর করে কয়েকটা কন্ডিশনের উপরে। রেসপিরেশনে কখন টি স্টেট হবে এবং কখন আর স্টেট হবে? কার ক্ষেত্রে? হিউম্যানের ক্ষেত্রে। অ্যাডাল্ট when T state কখন T state হবে? মানে যখন O2 কম কখন হবে? যখন ব্লাডের মধ্যে H+ এর পরিমাণটা বৃদ্ধি পাবে। যখন H+ এর পরিমাণটা ব্লাডের মধ্যে বৃদ্ধি পাবে। কোন কন্ডিশন বৃদ্ধি পাবে? যখন অ্যাসিডিক কন্ডিশন হবে। তাহলে কি হবে? pH এর মান কমতে থাকবে, মানে pH এর স্কেল কমতে থাকবে, এবং সে সাথে সাথে কি হবে? রেসপিরেশন মান বাড়বে, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বাড়তে থাকবে। তাহলে অক্সিজেন মানে অক্সিজেনের পরিমাণ কমেছে। যদি অক্সিজেনের পরিমাণ কমে থাকে টিএসএ কখন হবে? যখন অক্সিজেনের পরিমাণ কমেছে, এবং অক্সিজেনের পরিমাণ কমলে হবে কিনা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে। অক্সিজেন পরিমাণ কমেছে মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে। এবার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে মানে কি হয়েছে? অ্যাসিডিক হয়েছে মানে H+ আয়ন বেড়েছে। H+ আয়ন হচ্ছে pH এর মানটা কমেছে। এবং সব সাথে কি হচ্ছে না 2,3 BPG এর মান বৃদ্ধি পেয়েছে। 2,3 BPG এর মান বৃদ্ধি পেয়েছে। তার ফলে কি হয়েছে? গ্রাফটা আমার টি স্টেটে প্রেজেন্ট হয়েছে, মানে আমার রাইট সাইডে প্রেজেন্ট হয়েছে। স্লোপ বিকাম রাইট সাইড, ডাউন হয়ে যাবে, নিচে নেমে যাবে টি স্টেটে। আর স্টেট কখন হবে? যা যা ঘটনাগুলো ঘটলো সব উল্টো হয়ে যাবে। আর স্টেট মানে যা যা ঘটনা ঘটলো সব উল্টো হয়ে যাবে। তাহলে কি হবে? যখন অক্সিজেনের কন্ডিশনটা অক্সিজেনের মান বেড়ে যাবে কখন আর স্টেট হবে? মানে অক্সিজেন ঘাটতি ঠিক আছে, H+ কমে গেছে, অ্যাসিডিক কমে গেছে, মানে বেসাল কন্ডিশন হয়েছে বা নিউট্রাল কন্ডিশন হয়েছে, pH এর মান স্কেলে বেড়ে গেছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও
কমে গেছে, পিএইচ এর মান স্কেলে বেড়ে গেছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও কমে গেছে। এই সমস্ত ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কি হবে, আর স্টেট মানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড অবস্থায় বেশি রয়েছে। বাস এই হলো আমাদের টোটাল রেসপিরেশন।